বুদ্ধি মেধা ধীকে দিনের পর দিন অর্জন আহরণ করতে করতে এমন প্রয়োগ করেছি যে প্রয়োগ আজকে বিশ্বের কাছে ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক এরকম একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকে আজকের এই সম্মেলন, এরকম একটি ক্রান্তিকালে দাঁড়িয়ে থেকে আজকের এই সমাবেশ। যখন কোভিড হয়েছিল, 2 বছর 3 বছর কোভিড যখন হয়েছিল, আপনারা বিশ্ব পরিসংখ্যানকে একবার প্রত্যক্ষ করবেন। আমাদের লকডাউন করে দেওয়া হয়েছিল, সমস্ত বিশ্ব জুড়ে লকডাউন। এই সময় আমাদের আমেরিকায় নিউ ইয়র্কে বিজয় কৃষ্ণ ভৌমিক আমাকে রাত্রি 2:30টার সময় ফোন করে বলছেন, প্রলয়দা, আমার বাড়ি নিউ ইয়র্ক হসপিটাল থেকে 200 মিটার দূরে একের পর এক সাইরেন বেজে অ্যাম্বুলেন্স যাচ্ছে, ডেড বডি চলে যাচ্ছে, ভয় হচ্ছে কি হবে। ইটালি থেকে আমাকে ফোন করছে একজন, বলছে যে এখানে ভয়ঙ্কর কোভিড, আমি মৃতদেহের স্তূপ দেখতে পাচ্ছি, কি হবে। আমি যেখানে থাকি কলকাতা শহরে, সেখানে পরিবারের হাতে ডেড বডি দেওয়া হয়নি, ক্যালকাটা কর্পোরেশন ডেড বডি দেয়নি, ভাগাড়ে নিয়ে কোনো গাড়ি নেই, ঘোড়া নেই, একদম লকডাউন হয়ে গেছে। আবার পৃথিবী ঝাঁ চকচকে হচ্ছে, আবার অনেক ব্যাকটেরিয়া প্যারাসাইট একটু 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 করে অ্যারেস্ট হয়ে যাচ্ছে, কনফাইন্ড হয়ে যাচ্ছে। আমরা আগে এগুলো মানতাম না, আমরা অনায়াসে মাস্ক ব্যবহার করছি। আমি ঢাকা এয়ারপোর্ট, আমি রেলওয়ে স্টেশনে গিয়ে স্বাস্থ্য কার্ড ফিল আপ করেছি, আমাদের মাস্ক কম্পালসারি করা হয়েছে। সামনে আমাদেরকে মেশিন দিয়ে দেখা হচ্ছে ভাইরাল অ্যাটাক হয়েছে কি হয়নি, আমরা মেনে নিয়েছি। আমরা হাত স্যানিটাইজ করেছি, এইটুকু ছোট্ট। আমরা কোটি কোটি ডলার খরচা করে আমরা মারণাস্ত্র তৈরি করেছি, আমাকে যেন কেউ আক্রমণ না করে এই সুরক্ষার জন্য বর্ডারকে নিশ্চিন্ত করেছি, আগ্নেয়াস্ত্র তৈরি করেছি, পরমাণু অস্ত্র তৈরি করেছি। কিন্তু করোনার বীজাণুকে মারার মতো কোনো অস্ত্র বিশ্বে আবিষ্কার করতে পারিনি। একটা ছোট্ট জীবাণু একটা বিশ্বকে এক মুহূর্তে তর্জনী তুলে স্তব্ধ করে দিয়েছিল 2 বছরের জন্য। সেটা কোনো পার্টিকুলার কান্ট্রিকে নয়, গোটা বিশ্বকে করে দিয়েছিল। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে আমাদেরকে তো ভাবা উচিত, ভাবতে হয়, ভাবা প্রয়োজন। এটা আনলো কে? এই করোনা কোনো একটা পার্সনকে অ্যাটাক করেছে, কোনো একটা ব্যক্তিকে অ্যাটাক করেছে। সেই ব্যক্তির থেকে ওটা আস্তে আস্তে কন্টামিনেটেড হয়েছে। কোনো একটা ব্যক্তিকে অ্যাটাক করেছে, আর সেই ব্যক্তিকে যে অ্যাটাক করেছে সেটা কোথায়? যারা চিকিৎসক আছেন, যারা ফিজিওলজিস্ট আছেন, যারা ফিজিশিয়ান আছেন, যারা ডক্টর আছেন, ওরা প্রত্যেকেই বলবেন যে কোনো ব্যক্তির ডিএনএ কে ফার্স্ট অ্যাটাক করে শরীরে। বিজ্ঞজন, বিদ্বজ্জন, বরিষ্ঠগণ, বিশিষ্টজন প্রত্যেকে বলবেন অ্যাট ফার্স্ট কোনো ডিএনএ কে অ্যাটাক করে। আর ডিএনএ কে অ্যাটাক করার পর আস্তে আস্তে আমার গোটা এমবডিমেন্টকে অ্যাকোয়ার করে ফেলে, অধিকার করে ফেলে। আমি অসুস্থ হয়ে পড়ি, আমার সঙ্গে সঙ্গে যারা বাস করে তারাও কন্টামিনেটেড হয়ে যায়। তাহলে আমরা বিশ্বাস করি এগুলো, অবিশ্বাস করার উপায় নেই। ভুক্তভোগী আমরা ভুক্তভোগী। ঠিক এই বিষয়টি আজ থেকে 135 বছর আগে যে জীবনটি পৃথিবীতে আবির্ভূত হয়েছিল, অবতরণ করেছিল একটা বাবা এবং একটা মায়ের মধ্য দিয়ে। আমি তখন তো জন্মেছিলাম কিনা জানি না, আমার স্মৃতি নেই, কিন্তু উনি 1946 সালের 1 সেপ্টেম্বর এখান থেকে রওনা হন শারীরিক বদল করবার জন্য ভারতবর্ষের বিহার প্রদেশের দেওঘর বলে একটি জায়গায়। 1946 সালের 2 সেপ্টেম্বর গিয়ে সেখানে শুভ পদার্পণ করেন। আমি ওই মাটিতে ওকে দেখেছি, দেওঘরের মাটিতে, খুব ছোট্টবেলা থেকে। আমি ওকে স্পর্শ করে ফেলেছি, বুঝিনি যখন তখন যে কোনো কাউকে স্পর্শ করা উচিত নয়, কারণ এই হাতটা সবসময় শুদ্ধ নয়। আমি বিভিন্ন জায়গায় হাত দিচ্ছি, বিভিন্ন জায়গায় আমি এই হাতটাকে ব্যবহার করছি, কখনো গাড়িতে, কখনো ট্রেনে, কখনো বাসে, কখনো টাকা। আপনি দেখবেন অনেক সময় আমরা থুতু দিয়ে টাকা গুনি।
অনেক সময় দেখবেন বাসে বা ট্রেনে চলতে চলতে এই সর্দি কাশি, নাক দিয়ে কাঁচা জল পড়ছে, ফ্যাট করে এরকম নাকটা ঝেড়ে দিয়ে ট্রেনের রডের মধ্যে হাতটা মুছছি, বাসের হ্যান্ডেলে হাত মুছছি। আপনি নেমে গেলেন, ওইটাই আমি আবার গিয়ে ধরলাম। আপনি যখন বললেন বিস্কুট খাবেন, আমি আপনার নিশ্চিত ওই হাতে বিস্কুট খেয়ে নিচ্ছি। সর্বশক্তিমান আমাদের ব্যাধি প্রদান করে না। আমার অজ্ঞতা দিয়ে ব্যাধিটাকে আমি আমন্ত্রণ করে আমার শরীরের নিমন্ত্রণের মতন গ্রহণ করি। এই জন্য পৃথিবীর অন্যতম নোবেল লরিয়েট ডক্টর অ্যালেক্সিস ক্যারেল, বিখ্যাত নোবেল লরিয়েট ডক্টর অ্যালেক্সিস ক্যারেল একটা ছোট্ট শব্দ উচ্চারণ করে বলেছেন, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কোনটা? পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কোনটা? ডক্টর ক্যারেল তিনি বলছেন, ignorance. Ignorance is the severe crimes in this present human civilization. অজ্ঞতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পাপ। আমি জানি না বললে আমাকে ক্ষমা করবে না। আমার ছোট্ট এখনই জন্মেছে, আমার বাড়ির শিশু এখনই জন্মেছে, ও যদি ভুল করে মোমবাতি বা প্রদীপের আগুনে হাত লেগে যায়, ওই শিশু এখনই জন্মেছে বলে আগুনকে ক্ষমা করবে না। আমরা এই ধর্মকে মেনে নিয়েছি, আমরা মেনে নিয়েছি হাইড্রোজেন এবং অক্সিজেন H2O একে জল হয়, এটা পৃথিবীর মধ্যেই আছে, এর মধ্যেই আছে, এর থেকে জল হয়। এটা আমরা বিজ্ঞান আমাদেরকে ডিসকভার করেছে, এটা বিজ্ঞান সৃষ্টি করেনি, বিজ্ঞান ইনভেন্ট করেনি, ছিল বিজ্ঞান একে ডিসকভার করেছে, আমাদের কাছে আনফোল্ড করেছে, আমরা বিশ্বাস করেছি হ্যাঁ এটা হয়, H2O is equal to water, এটা আমরা অ্যাকসেপ্ট করেছি। ঠিক একইভাবে আমাদের জন্য ভ্যাকসিন তৈরি করা হয়েছে, কোভ্যাক্সিন, কোভিড ভ্যাকসিন তৈরি করা হয়েছে। আমরা ডাবল ডোজ, বুস্টার ডোজ আমরা নিয়ে নিয়েছি, শরীরে অ্যান্টিডোট তৈরি করে ফেলেছি, কারণ আমরা জানি হ্যাঁ এটা আমাকে প্রোটেক্ট করবে। এগুলো আমরা বিশ্বাস করেছি, বিকজ দিস ইজ ধর্ম। ধর্ম অ্যান্ড রিলিজিয়ান ইজ সো ডিফারেন্ট। ধর্ম এবং রিলিজিয়ান এক নয়। রিলিজিয়ান মানে রিলিগারেশন, রিলিগারেট করা, পুনর্যোজনা করা। আর ধর্ম the fundamental thing, যে টোটাল এসেন্সকে ধারণ করে আছে, টোটাল সাবজেক্টকে ধারণ করেছে, is called ধর্ম। সুতরাং এই ধর্মকে বিজ্ঞান এবং ব্যাকরণ ছাড়া যদি আমরা ইমপ্লিমেন্ট করতে যাই, এই ধর্মকে যদি আমার ইগনোরেন্স দিয়ে আমি উপেক্ষা করতে যাই, কে সাফার করবে? যেমন আমরা এখন সাফার করছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমি যে কোনো নামেই সম্বোধন করতে পারি। আমি তাকে বিশ্বাস করলেও তিনি 15 ইঞ্চি বেড়ে যাবেন না, আমি তাকে অসম্মান, অশ্রদ্ধা, অবজ্ঞা করলেও তিনি 15 ইঞ্চি কমে যাবেন না। বিজ্ঞান কখনো বাড়েও না, বিজ্ঞান কখনো কমেও না। বিজ্ঞান অলওয়েজ বিজ্ঞান, ট্রুথ অলওয়েজ ট্রুথ, দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ। এই ব্রাহ্মণবাড়িয়া লালপুরে অনেক প্যাথোলজি ল্যাব আছে। আমি যদি যে কোনো ল্যাবে গিয়ে আমার ব্লাডটা টেস্ট করি, একটা রিপোর্ট কার্ড আমাকে দেবে। ওই রিপোর্ট কার্ডটা নিয়ে আমি যখন কলকাতা গিয়ে টেস্ট করব, খুব বেশি পার্থক্য হবে না, 10 to 30 ভ্যারি করবে। ওটা যখন আমেরিকায় গিয়ে আমি টেস্ট করব, 10-30 ভ্যারি করবে। কেন? একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সলিউশন আছে। সারা বিশ্ব থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছে, যে স্ট্যান্ডার্ডের নিরিখে আমরা দূষণকে পরিমাপ করি, যে স্ট্যান্ডার্ডের নিরিখে আমরা ইসিজি বা ইকোকার্ডিওগ্রাম বা ইলেকট্রোএনকেফালোগ্রাফিকে আমরা ফলো আপ করি, যে স্ট্যান্ডার্ডের নিরিখে আমরা ব্লাড এক্সাম বা স্টুল এক্সাম বা ইউরিন এক্সামকে আমরা ফলো আপ করি, 10-30 ভ্যারি করতে পারে। এক্সপিরিয়েন্সের জন্য, এফিসিয়েন্সির জন্য, স্কিলনেসের জন্য, কিন্তু আকাশ পাতাল ভ্যারি করবে না। হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ হিউম্যান সিভিলাইজেশন? আজকে মানবিক সভ্যতার, মানবিক বিকাশের, মানবিক উন্নয়নের, মানবিক বিজ্ঞানের, মানবিক জীবন নির্মাণের সেই স্ট্যান্ডার্ড কোথায়? যেখানে সমীচীনতা থাকবে, আমার বাক সমীচীনতা, চরিত্র সমীচীনতা, ব্যবহারিক সমীচীনতা, যা আমাকে ধীরে 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 টু বিল্ড আপ ফ্রম উইদিন, আমাকে মাটির থেকে ধীরে 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 বিনির্মাণ করে তুলবে। হোয়ার ইজ দ্য স্ট্যান্ডার্ড? আমার কাছে মনে হয়েছে, আমার ব্যক্তিগত অভিমত অনুযায়ী মনে হয়েছে, আমি আমার আর শৈশব যে জীবনটাকে আমি চলন্ত, দুরন্ত, ভরন্ত অবস্থায় প্রত্যক্ষ করেছি, আমার বারবার মনে হচ্ছে হি ইজ দ্য লিভিং অ্যান্ড মুভিং ইউনিভার্সিটি, হি ইজ দ্য লিভিং অ্যান্ড মুভিং ইউনিভার্সিটি। কেমন? আমি
খুব বেশিক্ষণ আপনাদের ধৈর্যচ্যুতি করব না, সামান্য সময় কথা বলবো। আমার অনুভবকে শাব্দিক আল্পনায় আপনাদের চেতনার চৌকাঠে অত্যন্ত বিনীত বিনম্রতার সঙ্গে নিবেদন করার চেষ্টা করব। সূত্রে মনেই গণাইবর মতন আপনারা যারা মূল্যবান সময়কে সঞ্চয় করে এখানে বিনিয়োজন করেছেন, আপনারা মালা গেঁথে নেবেন। দেশ আমার, মানুষ আমার, পরিবার আমার, সংসার আমার, জীবন আমার। এর দুর্ভোগ, সম্ভোগ, উপভোগ সেটাও আমার। যে মা সন্তানকে পেটে ধারণ করে প্রসব করে, তার যদি জ্বর হয়, মায়ের ক্ষমতা নেই ও জ্বরটাকে কেড়ে নেবে। যদি যে বাবার শরীর থেকে, আমার বাবার শরীর থেকে আমি আমার মায়ের শরীরে গিয়েছিলাম, আমি যদি ব্যথা পাই, আমার বাবার ক্ষমতা নেই ব্যথাটা এক মুহূর্তে নিয়ে নেবে, আমার বাবার ক্ষমতা নেই। আমার বাবাই আমাকে পাঠিয়েছে মা শরীরে, আমার মাই আমাকে একটু একটু করে গর্ভে ধারণ করে প্রসব করেছে, বড় করে তুলেছে। আমার মা এবং আমার বাবার সে ক্ষমতা নেই আমাকে ঠিক করতে পারে। সর্বশক্তিমানের সে ক্ষমতা নেই আমাকে ঠিক করে দিতে পারে। তিনি বলে দিতে পারেন, বাবা রোদে থেকে এসে জল খেও না, বাবা রোদে ঘুরো না, বাবা জলে ভিজো না, বাবা এরকম করো না, ঠান্ডা পড়েছে, ঠান্ডা লেগে যাবে, কান ঢেকে মাথা ঢেকে চাদর গায়ে দিয়ে যাও, বাবা ধুলোবালিতে হাত দিয়ে হাত ধুয়ে খাও, বাবা এই নোংরা পায়ে বিছানায় উঠো না। বাবা মা বলতে পারেন, শোনার দায়িত্ব তো আমার। আমি যদি শুনি তাহলে আমি সংরক্ষিত থাকব, আর আমি যদি না শুনি দুর্ভোগকে তো আমি আমন্ত্রণ করব। মা বাবা অসহায়, কি করবে, কপাল চাপড়াবে। সর্বশক্তিমান ঈশ্বর ঠিক তাই, তিনি বলে দিতে পারেন, তিনি করে দিতে পারেন না। তিনি ছোট্ট ভাষায় শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র উচ্চারণ করছেন, যা খুশি তাই করবে তুমি, যা খুশি তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। আজকে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা পারিবারিক সম্মেলন করছি, যৌথ সম্মেলন করছি। আমি তখন ছোট। শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র চৌকিতে বসে প্রসঙ্গক্রমে ভক্তজন সঙ্গে সান্নিধ্যে তিনি প্রসঙ্গ করতে করতে বলছেন, আমি তখন হিমেদপুরে ছোট ছিলাম। আমি একদিন বিস্মিত হয়ে গেলাম। এক ভক্ত জিজ্ঞেস করলেন, কেন? তিনি বললেন, বিস্মিত হলাম, আমার সঙ্গে খেলতো, আমার বন্ধু ছিল, ওর নাম ছিল পুটি, একসাথে খেলতাম। হঠাৎ শুনে কি পুটির শালা বিয়ে হয়ে গেছে। শালাই কিনি, আমার বিয়ে হলো না, পুটির বিয়ে হয়ে গেল। শালা খুঁজেই পাই না, উত্তর খুঁজেই পাই না। বেশ কিছুদিন বাদে একদিন আমি দেখি কাশীপুরের মাঠের পর দিয়ে পুটি হাঁটে হাঁটে যাচ্ছে, আর পুটির কোলে একটা কি। আমি পুটির বহুদিন পরে দেখলাম, তো বিয়ে হওয়ার পরে আমি চিৎকার করে ডাক দিয়ে গেলাম, হ্যাঁ পুটি। পুটি থেমে গেল। পুটির কাছে গিয়ে আমি বলছি, কি তোর কোলে কি? পুটিতে লজ্জা পেয়ে করলো, কি আমার মেয়ে। আমি বিস্মিত হলাম, অবাক হলাম। আমি বললাম, তোর মেয়ে? বলে, হ্যাঁ। কনে হয়েছে? পুটির লজ্জায় পেট দেখায় করলো, কি এইখানে হয়েছে। আমি শালা আমার পেটে হাত বুলায় দেখি, আমার পেটে তো মেয়ে হলো না, পুটির পেটে মেয়ে হলো কেন? শালা একসাথে তো খেলতাম, একসাথে তো বড় হয়েছি, আমার বন্ধু তো, ওর পেটে মেয়ে হলো, শালা আমার পেটে মেয়ে হলো না কেন? এই উত্তর আমি খুঁজে পাই না। বেশ কিছুদিন বাদে আবার পুটির সঙ্গে দেখা, আবার ঠিক চিৎকার করে ডাকলাম, এই পুটি। দেখি ওই মেয়ের হাত ধরে ধরে পুটি হাঁটতেছে, পুটির কোলে আর একখান কি। তাহলে এটা আবার কি রে? বলে, কি এটা আমার ছাওয়াল। তোর ছাওয়াল? আগের তো মেয়ে ছিল। বলে, হ্যাঁ এটা আমার ছাওয়াল হয়েছে। কনে হলো? বলে, এখানেই হয়েছে, এই পেটেই হয়েছে। শালা আরো অবাক হয়ে গেলাম। শালা একই পেটে মেয়েও হয়, একই পেটে ছেলেও হয়। এই ভাবতে ভাবতেই পুটি আমার কাছ থেকে হারায় গেল। ওইখানে আমার মা মনমোহিনীর মুখটা পুটির মুখের মধ্যে ফুটে উঠল। আমি বললাম, কি পুটি, তুই দাঁড়া, তুই একটু দাঁড়া, আমি তোকে একটা পেন নাম করি। পুটি
পুটি বলে কি তুই আমার প্রণাম করবি, দাঁড়া দাঁড়া একটা প্রণাম করি। আমার সামনে পুটির জায়গায় আমার মার মুখ ভেসে উঠলো। ওই মার পেটে আমি, খ্যাপা, বাদলা 3 ভাই জন্মাইছি। আমার ঘরের এক বোন খুকি ওই মার পেটে জন্মাইছে। পুটিও যা মাও তাই, মাও যা পুটিও তাই। সারা সেই থেকে আমার বোধ গজায় গেল মেয়ে মানুষের না একটাই পরিচয়, তা হলো মা। মেয়ে মানুষের একটাই পরিচয়, তা হলো মা। সে ছোটই হোক আর বুড়াই হোক, একটাই পরিচয় মা। আর মা মানে যে আমাদেরকে পরিমাপ করে নিয়ে আসে, মা মানে যে আমাদেরকে মেপে নিয়ে আসে, মা মানে যে আমাদেরকে পরিমার্জিত, পরিশীলিত, সংস্কৃত করে আমাদেরকে উদ্বুদ্ধিত করে তোলে, তাকেই তো মা বলে, মেজার করে যিনি। ঠাকুর অনুকূলচন্দ্রের প্রসঙ্গক্রমে কথোপকথনে কথাগুলো যখন শুনেছি, যত বড় হয়েছি, যত বেড়ে উঠেছি, আকাশের দিকে যত এগিয়ে যাচ্ছি মাটির ওপরে দাঁড়িয়ে থেকে, তত আমার বারবার মনে হয়েছে আমাদের এই পরিমাপনের বিজ্ঞানের মধ্যে বোধহয় কোথাও গণ্ডগোল হয়ে যাচ্ছে। আমাদের এই পরিমাপনের বিজ্ঞানে বোধহয় কোথাও একটা ফাঁক এবং ফাঁকি থেকে যাচ্ছে। কেমন আপনারা তো এই বাংলাদেশে দেখেছি অসম্ভব বই পড়া মানুষ। আমার এক সময় গর্ব হয়, আমরা শুনেছি অনেক মনীষীবৃন্দের মুখে বাংলা জাগলে ভারত জাগবে। সেটা আমাদের পশ্চিমবঙ্গ নয়, আমার বারবার মনে হয়েছে সেটা এই বঙ্গ, এই বাংলা। এই বাংলার ভেতরে এত সংস্কৃতি প্রবণতা, এত আতিথেয়তা, এত আন্তরিকতা, এত ভালোবাসা, এত সংবেদনশীল সহানুভবতা। আমার বারবার মনে হয়েছে এই বাংলা যদি ঠিক জেগে ওঠে তাহলে বিশ্ব জাগা খুব অসম্ভব নয়। আমরা এখনো বিশ্বের মধ্যে বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি। এই বাংলাদেশ সেই স্বাধিকারটা গোটা বিশ্বের বাঙালির কাছে দান করেছে। একমাত্র বাংলাদেশ দান করেছে যে আমরা বাঙালি এবং বাংলা ভাষায় কথা বলি সমস্ত বিশ্বের কাছে। অনারেবল প্রাইম মিনিস্টার তিনি বাংলা ভাষায় দিল্লিতে আমার দেশের অনারেবল প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদীর সাথে কথা বলছেন দিল্লির লালকেল্লা ময়দানে দাঁড়িয়ে। তাকে যখন গার্ড অব অনার দেওয়া হলো, তিনি পরিষ্কার বাংলা ভাষায় বললেন। প্রথমে 2 লাইন হিন্দি বলেছিলেন দিল্লিতে আমি ছিলাম, আমি হিন্দি জানি, কিন্তু আমি বাংলায় কথা বলবো। গর্বে আনন্দে, আমি টেলিভিশনে দেখেছি, গর্বে আনন্দে অহংকারে আমার বুক ভরে উঠেছে। আমি স্যালুট করেছি, কর্নিশ করেছি যে বাংলা ভাষার স্বাধিকার বাংলাদেশ বিশ্বের কাছে তুলে ধরেছে। সেই বাংলায় আবির্ভূত আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সেই বাংলার মাটিকে বুকে ধরে, বাংলার বাতাসকে প্রাণে ধরে, বাংলার সমস্ত কিছুকে আত্মীকৃত করে আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আমাদের কাছে পরিষ্কার ভাষায় বলছেন এই পরিমাপন প্রক্রিয়ার কথা ভুল হচ্ছে না তো। কেমন বাংলার মানুষ খুব সাহিত্য চর্চা করেন, বাংলার মানুষ খুব পঠন পাঠনশীল। আপনারা নিশ্চয়ই, আমি তার নাম বললে এক বাক্যে চিনবেন, সঞ্জীব চট্টোপাধ্যায়। অন্যতম সাহিত্যিক, অন্যতম কথাশিল্পী সঞ্জীব চট্টোপাধ্যায় নাম বললে এক বাক্যে বাংলার মানুষ চিনবে। আমি এই বাংলাদেশে বহুবার আমাদের বাংলা ভাষার প্রবাদপ্রতিম কথাশিল্পী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তাকে অনেকেই চেনেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সাথে আমি বহুবার এসেছি বাংলাদেশে, একসাথে বহুবার এসেছি। আরও একজন বিখ্যাত কথা সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, তিনি প্রসঙ্গক্রমে একটি অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম, সেই অনুষ্ঠানে প্রসঙ্গক্রমে তিনি কথা বলছিলেন। যেমন আমি আমার আত্মীয়বৃন্দের সাথে কথা বলছি, উনিও একটি সম্মেলনে কথা বলছিলেন। কথা বলতে বলতে উনি যা বলছিলেন, আমি ওখানে বসে বসে শুনতে আমার মনে হচ্ছিল এই কথাগুলোর যে এসেন্স, যে সারবত্তা আমার গুরুদেব কত আগে কোন সময়ে এই বাংলার মাটিতে উচ্চারণ করে গেছেন। আজকে সাহিত্য জীবন থেকে যে সৃজিত হয়, উদ্ভূত হয়, আজকে সাহিত্য শাব্দিক কল্পনায় মানুষকে সচেতন করার জন্য পরিবেশন করছেন। কি সে কথা চিত্র আমি বলি, আপনারা শুনুন। তিনি বলছেন যে একটি পুরুষ এবং একটি নারী, অর্থাৎ স্বামী স্ত্রী সদ্য বিবাহিত হয়েছে। বিবাহিত হওয়ার পর বাইরে দেখবেন
দেখবেন পুরুষ মানুষ সবচেয়ে বেশি রাগ হম্বিতম্বি চেঁচামেচি কার ওপর করে বলুন তো? দুজনের উপরে। একটা হচ্ছে তার গর্ভধারিণী জননী মা, আরেকটি হচ্ছে তার অর্ধাঙ্গিনী সহধর্মিণী স্ত্রী। এই দুজনের উপরে খুব চোপা করে, খুব হম্বিতম্বি করে, খুব চেঁচামেচি রাগারাগি করে দুজনের উপরে, আর বিশেষ কারোর ওপর করে না। বাবার সাথেও ওরকম করে না, আর ভাইদের সাথে ওরকম করে না। ছোটবেলায় মার কাছে আর পরিণত বয়সে তার অর্ধাঙ্গিনীর কাছে বেশি চেঁচামেচি করেন, খুব গলির মতন চোপা ছুটে দিল একেবারে। ওই রকম বাড়িতে যখন ফিরে এসছে, প্রবলেম হয়েছে বাইরে কিছু, বউ খালি জিজ্ঞেস করে এত দেরি হলো কেন? হ্যাঁ, সারাদিন আমরা কাজ করি, সারাদিন আমরা পরিশ্রম করি, ঘরের মধ্যে একটু তাড়াতাড়ি খেয়ে শুনে রাত্রিবেলা বিশ্রাম, আবার তো সেই ভোরবেলা থেকে কাজ করতে হবে। বউ এইটুকু কথা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বলেছেন, আমাদের কি বিশ্রামের প্রয়োজন নেই? খেতে দিতে পায় না, ঘুমটুম পায় না, দিনভর খেটে যাচ্ছি সংসারে, একেবারে ভোর থেকে রাত্রি পর্যন্ত, একটু তাড়াতাড়ি আসতে পারো না? এইটুকু কথা যে বলেছে, একদম AK-47 একে বাম 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 করে চাপিয়ে দিয়েছে, যা একেবারে গুলির মতো বসিয়ে দিয়েছে। পুরুষ মানুষের একটা দিক আছে, যা কিছু মনের কথা খালাস করে দেওয়ার পরে 15 মিনিট পরে আবার শান্ত হয়ে গেল। কিন্তু যেখানে গিয়ে পড়লো, যেখানে যে মনে, যে প্রাণে, যে ভুবনে গিয়ে ওটা পড়লো, সেখানে তো আগুনে ছেঁকা লেগে ফুসকা পড়ে গেল, এতে কোনো অসুবিধা নেই। এবার হাওয়া টাওয়ার পর খেয়ে দিয়ে নিশ্চিন্তে বিছানায় শুয়ে ডান হাত বাড়িয়ে দিয়ে বউকে দেখে, শুনছ? ফুট করে একটু সরে গেল, আবার হাতটা বাড়িয়ে হয়ে, কই গো শুনছো? ফুট করে একটু সরে গেল। এবার দেয়ালের কাছাকাছি, আরে তোমাকে ডাকছি শুনছো না? যে এরকম হাত ধরে টেনেছে, 180 ডিগ্রি ঘুরে গিয়ে উপর হয়ে কোনোই হাড় ভদ দিয়ে আঙুল তুলতে, মনে নেই কি বলেছিল তখন? ভুলে গেছি সব, ভুলে গেছি সব, মনে নেই কি বলেছিল, মনে নেই কি বলেছিল, ব্যাস বউ তো বলে গেল। তারপরে আমার বায়োলজিক্যাল নিডস, আমার জৈব চাহিদা, আমার জৈব প্রয়োজন মিটিয়ে নিলাম। আমার শরীর থেকে আমার প্রাণকে আমি প্রথিত করলাম আমার মাটিতে, আমার স্ত্রীর শরীরে। ওই যে রেগে যাওয়া, বিরক্ত হওয়া, ওই যে দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া, না বোঝা যে মন প্রাণ, এই মন এবং প্রাণ দিয়ে পরিমাপন করছে, মনে নেই কি বলেছিল, মনে নেই কি বলেছিল, মনে নেই কি বলেছিল, এইখান থেকে মেপে নিচ্ছি। এই বিরক্তি, অবজ্ঞা, অশ্রদ্ধা, ঘৃণা, ক্ষোভ, আনসলভ প্রবলেম থেকে আমি পরিমাপন করে নিচ্ছি। এখনকার বিজ্ঞান, এখনকার বায়োলজি, এখনকার বায়োটেকনিশিয়ান, বায়ো ইঞ্জিনিয়ার যারা, তারা কেউ একে ডিসকার্ড এবং ডিফাই করতে পারছেন না। আমি যখন গ্রহণ করলাম, সেই সম্পত্তি যখন বড় হয়ে উঠল, সেই গাছ যখন বেড়ে উঠল, তখন আমার পক্ষে, আপনার পক্ষে, সমস্ত পরিবেশ, সমাজ, রাষ্ট্রের পক্ষে কেমন ফল প্রসব করবে, এর কি টিকা ভাষ্য প্রয়োজন আছে? না লিখতে হবে টিকা নিষ্প্রয়োজন, দ্যাট কোশ্চেন ডাজ নট অ্যারাইজ এট অল, এই তো আমরা বলবো। সুতরাং এই বিজ্ঞানকে যদি আমরা অবিশ্বাস করি, ইগনোরেন্স আমাদেরকে ছেড়ে দেবে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তাৎপর্য, প্রাসঙ্গিকতা কোনো মত পথের জন্য নয়, জীবনের জন্য। টু বিল্ড আপ ফ্রম উইদিন, জীবনকে বিনির্মাণ করবার জন্য, বিশ্বের জন্য, জীবনের জন্য তার এই বিষয় তিনি উপস্থাপন করেছেন। আর সেখানে বলেছেন যে একটুখানি মন যদি ক্ষুত হয়ে থাকে, একটুখানি মন যদি দুঃখে আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, পরবর্তী প্রজন্মের মধ্যে ওইটুকু চিহ্ন তো থাকবেই, ওইটুকু চিহ্ন থাকবে। কিছুদিন আগে, আমি জানি না সেই চিকিৎসক বেঁচে আছেন কিনা, আমার মেজো ভাইয়ের মেয়ে, এখন বিয়ে হয়ে গেছে, আমার মেজো ভাইয়ের মেয়েকে নিয়ে আমি গিয়েছিলাম। সে একটা লিভিং লিজেন্ড, মানে পশ্চিমবঙ্গে অত বড় শিশু বিশেষজ্ঞ, পেডিয়াট্রিক ফিজিশিয়ান, আমি জানি না এখন কে আছে। অনেকদিন আগের কথা, আমার ভাইয়ের মেয়েকে নিয়ে গিয়েছিলাম। সে রোগা, টিংটিঙে, খায় না, দেয় না, খেতে চায় না, তার মা থেকে জোর করে খাওয়ায়। এটা সব জায়গায় দেখবেন, সব জায়গায়। যেই খেতে খেতে বাচ্চা বমি করে দিল, বমি করে দিচ্ছে, আবার গুলে আবার খাওয়াচ্ছে, আবার জোর করে খাওয়াচ্ছে, আরে বমি করে দিচ্ছে, আবার খাওয়াচ্ছে, না না একদম খাইনি, একদম খাইনি, জোর করে গেলাম। সেই ডক্টরের কাছে যখন নিয়ে গেছে আমার ভাইজিকে, ডক্টর বলছে, দেখবেন মানুষ এটা করে, গরুর বাছুর যদি বাঁটে দুধ না খায়,
মা গরু কিন্তু একবার বলে বাছুর আয় বাবা খেয়ে যা, বাবা আয় খেয়ে যা, বাবা আয় খেয়ে যা। কোনো গরু বলে না, কোনো কুকুর বলে না, কোনো ছাগল বলে না, একমাত্র মানুষ বলবে এর গেলাও। বই করছে, খাবে না, মুখ বন্ধ করছে, আরে গেলাও, আরে গেলাও, আরে গেলাও, বাচ্চাকে জোর করে খাওয়াবে। এরকম করতে করতে আমার ওই ভাইটিকে যখন দেখালাম, সে বললো যে খায় না ছেড়ে দিন, কিচ্ছু করতে হবে না। তারপরেই আরেকটি পেশেন্ট ঢুকলো তার বাচ্চাকে নিয়ে, একদম ছোট বাচ্চাকে নিয়ে মা ঢুকেছে। হোয়াট ইজ ইউর প্রবলেম? বললো আমার এই ছেলেটি খুব পড়াশোনা করে, কিন্তু এক্সাম হলে গিয়ে জানলা দিয়ে হাঁ করে তাকিয়ে থাকে, যখন টাইম হয়ে যায় টিচার খাতাটা নিয়ে নেয়, ইজ এ বিগ জিরো, আর কিছু পায় না। দিস ইজ মাই প্রবলেম। কি বললো জানেন ডক্টর? ভদ্রলোকের নাম হচ্ছে ডক্টর তীর্থঙ্কর দত্ত। উনি বেঁচে আছেন কিনা আমি জানি না। 200 টাকা ভিজিট নিতেন সেই সময়, 10টি রোগী দেখতেন, এর বেশি দেখতেন না। খুব রাফ ব্যবহার, খুব কটু ভাষা। উনি আমাকে বললেন, মিস্টার মজুমদার আপনি কালকে একবার আসবেন। আমি কেন ডক্টর? বললেন আপনার ঠাকুর যা বলেছেন আমার বাড়িতে আমি সেগুলো পড়ি, আপনার ঠাকুর যা বলেছেন আপনি কালকে একবার আসবেন। এই যে পেশেন্টটাকে উনি কোনো ওষুধ বা প্রেসক্রিপশন করলেন না, উনি খালি বললেন আপনি বাচ্চাকে আনতে হবে না, আপনি আর আপনার স্বামী কালকে আসবেন, ভিজিট লাগবে না, এমনি আসবেন। যখন এসছিল আমাকে নিমন্ত্রণ করেছিলেন ডক্টর, আমি গেলাম। কি প্রশ্ন করলেন জানেন? বলে এই বাচ্চাটির সামনে আপনারা দুজনে কি ঝগড়া করেন? এই বাচ্চাটি আপনাদের দুজনে ঝগড়া, মারামারি, অশ্লীল গালিগালাজ এই বাচ্চাটা ছোটবেলা থেকে দেখে। কর্তাগিন্নির মুখটা নিচের দিকে হয়ে গেল, একদম নিচের দিকে হয়ে গেল। ডক্টরকে কোনো আনসার দিলেন না। ডক্টর বললেন আপনার সন্তানে কোনো রোগ নেই, কিন্তু যদি আপনারা দুজনে ঝগড়া নিয়ন্ত্রণ না করেন, মেবি ভবিষ্যতে নিয়ার ফিউচারে ছেলেটি মানসিক প্রতিবন্ধী হয়ে যেতে পারে। বি কেয়ারফুল, দিস ইজ মাই প্রেসক্রিপশন। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার হঠাৎ মনে পড়লো বলে কথাটা বললাম। ঠাকুর অনুকূল চন্দ্র উচ্চারণ করছেন, এই বাংলার মাটিতে উচ্চারণ করছেন, পিতা মাতায় ঝগড়া করে ছেলেপুলোয় দেখে গোল্লারি সদর দ্বারে বাছাগুলোয় রাখে। কে রাখছে ধর্ম? কে রাখছে দীক্ষা? কে রাখছে সর্বশক্তিমান? না আমি? দু পায়ের উপর দাঁড়িয়ে থাকা, আমার জীবন থেকে জন্ম দেওয়া, আমার প্রাণ টান প্রেম ভালোবাসা দিয়ে গ্রহণ করা, এই দুজনে মিলে আমরা এইরকম একটি সৃষ্টি করছি প্রেক্ষাপটে। পৃথিবীর সংকট কাটবে কি করে? পৃথিবীর ক্রান্তিকাল তার প্রান্ত দেশে পৌঁছবে কেমন করে? ঠিক এইরকম একটি সময়ের সন্ধিক্ষণে আজকে এই ধারণ বিজ্ঞান কি করে ইমবাইব করতে পারি। এই সম্মেলন কথাটার মানে হচ্ছে যা আমাদেরকে সমবায় করে, সম্মেলন মানে হচ্ছে যা আমাদেরকে একত্রিত করে, সম্মেলন মানে হচ্ছে যা শ্রেয়কে সৃজন করে, সম্মেলন মানে হচ্ছে যা আমাদের সংহতি সৃষ্টি করতে পারে। আজকের এই প্রেক্ষিতে দাঁড়িয়ে থেকে আমাদের এই সামান্য বিষয়টুকুর মধ্য দিয়ে আজকের এই তাৎপর্য এবং উদ্দেশ্য এবং প্রাসঙ্গিকতাকে আমরা নিঃসন্দেহে অনুভব করার চেষ্টা করতে পারি। আমার শ্রোত্রী নারায়ণ মণ্ডলী, আমার পরমাত্মীয় বৃন্দ যারা আছেন, যারা আমার কথা শুনছেন, আমি আমার কথার উপসংহার পর্বে ফিরছি। একটি যেমন এই লালপুরে এসছি, আমি 365 দিন এ প্রান্ত প্রান্ত ছুটে বেড়াই, কখনো বাংলাদেশে কখনো ভারতবর্ষে। এরকমই যেমন এই লিটনের কাকা বলে নিখিল, তার নাম, ওর বাড়িতে আমাকে রাত্রিবেলা নিয়ে গিয়ে রেখেছে, আজকেও রাত্রে ওখানে থাকবো। এরকমই আমাদের সম্মেলন হয়েছে, উৎসব হয়েছে, কোনো একটি বাড়িতে নিয়ে গেছে। সত্যি বলছি, আমি ওরকম বাড়ি আমার জীবনে খুব কম দেখেছি, ওরকম বাড়ি। তো ভদ্রলোক একটা বিশাল লম্বা লাউঞ্জ, একটা বিরাট দোলনার উপরে ভদ্রলোক বসে দোল খাচ্ছে। আমাকে লিটন কালকে নিয়ে গেল, তাপস নিয়ে গেল, ওরকমই ভদ্রলোক যার ওখানে সম্মেলনে গিয়েছিলাম সে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বলতে আপনি এখানে থাকবেন, ওইখানে আপনি থাকবেন। এই যে ইনি হচ্ছেন বাড়ির মালিক, ইনি হচ্ছেন বাড়ির কর্তা ভদ্রলোক। সে ভদ্রলোক এরকম করে করে দোলনাতে দোল খাচ্ছে, একটা পায়ের উপর একটা পা তোলা। আমি যখন ওখানে একটু একটু করে যাচ্ছি, তখন আমি নমস্কার, আপনার বাড়িতে আজকে আমার রাত্রিবাস। আমাকে ভদ্রলোক বলছেন, আপনি এতক্ষণ এই মাঠে
খাড়াইয়া খাড়াইয়া মাইকে বক্তৃতা দিতেছিলেন না আগে? হ্যাঁ, এইসব কথা কি কন? কেন এইসব কথা কি কন? এইসব কথা কোনো মূল্য নাই, বুঝছেন? এই ধর্মকর্ম দীক্ষা গুরু এর কোনো প্রয়োজন নেই। আমার এই ঘরের মধ্যে দেখেন কোনো ঠাকুর ঘর নাই। আর বাহ, ভালো, খুব ভালো যে আপনি আমার গ্যারাজ দেখছেন। আর না, কালকে সকালে দেখে নেবো, এখন তো অন্ধকার হয়ে গেছে। বলে আমি একটা মিৎসুবিশি গাড়ি কিনছি, বুঝছেন? এখন এই দেশে লঞ্চ হয়নি, ভারতে এখনো লঞ্চ হয়নি, একটা মিৎসুবিশি গাড়ি কিনছি, বুঝছেন? আমার প্রচুর টাকা আছে, আমার একখান মাত্র পোলা, ওর কিছু করার লাগবো না, যা আমি রেখে গেলাম না, ওর ঠ্যাঙের উপরে ঠ্যাং তুললে আমার মতন দোল খাইতে এই জীবন পার করে দেব, ওর জন্য কোনো চিন্তা নেই। গুরু ধর্ম দীক্ষা এইসব কথা কি করেন? এইসব কোনো প্রয়োজন নেই। ঠিক, একদম ঠিক, একদম ঠিক। আমার গুরুদেব শেষে ঠাকুর একই কথা বলেছেন, ভগবান বলে ডাকতে ইচ্ছে করে ডাকো, ইচ্ছে না করে ডেকো না। ধর্ম পালন করতে ইচ্ছে হয় করো, না হয় করো না, কিন্তু তোমার জীবনে বৈশিষ্ট্য পালিয়ে পুরমান কোনো একজন ব্যক্তির প্রয়োজন আছে কি আছে? কিরকম আছে? আমি দেওঘরে চৈত্র মাসে ঘূর্ণিঝড় হতো, মাঝে মাঝে হট করে ঝড় হলে এরকম ঘূর্ণি খেয়ে যেত, ঝড় খড় পাতা টাতা অনেক সময় তার মধ্যে ঘূর্ণি হতো। ঠাকুর একটা বেঞ্চিতে মাঠের উপরে বসে আছেন, আর ওরকম ফট করে সামনে একটু ঘূর্ণিঝড় হয়েছে, এক ভদ্রলোকের চোখে চশমার ভেতর দিয়ে গিয়ে একটা কুটো পড়েছে। সে জলে ঝাপটা দিয়েছে, অনেক করে কচলেছে, চোখ কিছুতেই এটা বেরোয়নি। সামনে একজন ভদ্রলোক চশমাটা খুলে বলতে, দেখুন তো চোখে কি পড়েছে, দেখুন তো চোখে কি পড়েছে। সে ভদ্রলোক এরকম করে দেখে একটা রুমালের খুঁট দিয়ে কুটোটা বার করে দিল। ঠাকুর এটা দেখে বলছেন, দেখেছিস মানুষের চোখ সব দেখতে পায়, জগতে এবং জীবনে কোথায় কি হচ্ছে ঘটছে এই চোখ সব দেখতে পায়, কিন্তু এই চোখে যদি কিছু পড়ে চোখ আর তাকে দেখতে পায় না। তখন সামনে কারো প্রয়োজন হয় যে ওইটা দেখে বার করে দিতে পারে। চোখের কুটোর জন্য মানুষের প্রয়োজন, আর জীবন বিনির্মাণের জন্য কারো প্রয়োজন নেই। বোধহয় বিজ্ঞান এবং বিজ্ঞানী, শাস্ত্র এবং শাস্ত্রকার এরা কেউ একে বিশ্বাস করবে না। সেই ভদ্রলোক বলছেন, আমার ঘরে ঠাকুর ঘর নেই, ধর্ম দীক্ষা এইসব মানি না, গুরু টুরু মানি না, এই আছে এই, বুঝছেন? রাত্রির ভোর হইলেই না এই লাগে, এই যার এই আছে সে তার সুখ আছে, তার অসুবিধা কিচ্ছু নাই, বুঝলেন? ওসব বক্তৃতাদি এখনো লাভ নেই। একদম ঠিক, একদম ঠিক। ঠাকুরের একটা বই আজকে পাঠ করা হয়েছে, সত্যানুসরণ, ওর মধ্যে লেখা আছে, অভাবে পরিশ্রান্ত মন ধর্ম অথবা ব্রহ্মকে জিজ্ঞাসা করে। ব্রহ্ম কেমন, ব্রহ্ম কি? শ্রীরামকৃষ্ণ বড় সুন্দর উত্তর দিয়েছে, সুন্দর উত্তর দিয়েছে। শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন বিদ্যাসাগর, ব্রহ্ম সম্পর্কে কিছু বলতে পারেন? যাকে আমরা সমন্বয়াচার্য বলি, অবতার বরিষ্ঠায় বলি, তিনি বলছেন, তোমার ঘরের এই সিঁড়ি দিয়ে ছাদে যাওয়া যায়? বলছে হ্যাঁ, চলো দেখে নি, ছাদে যাই। ছাদে চলে গেলেন, বলেন ছাদে ওঠা যায়, ঘোরা যায়, বেশিক্ষণ থাকা যায় না, কি বলো? আবার ছাদ থেকে নেমে আসতে হয়। সারে গামা পাধা নিশা ওঠা যায়, ওই সাথে গিয়ে বেশিক্ষণ থাকা যায় না, আবার এই সায় নেমে আসতে হয়। বললে আগে হ্যাঁ। তারপরেই বলেন, তোমার ছাদ থেকে যতটুকু দেখা যাচ্ছে এর ওপরের ছাদ যদি থাকে সেখান থেকে আরো একটু বেশি দেখা যাবে। বলি ব্রহ্ম আজও উচ্ছিষ্ট হয়নি গো, যে যতটুকু দেখেছে সে ততটুকুই বলেছে, ব্রহ্ম আজও উচ্ছিষ্ট হয়নি গো। ঠিক এই যে ঠাকুর একটুখানি ইলাস্ট্রেট করে বললেন, অভাব এবং ভাব। ভাব কামস ফ্রম ভূ, ভয় দীর্ঘ ভূ, ভূ মানে হচ্ছে হওয়ার আবেগ, টু বি, হওয়ার আবেগ। আমি যতটা আবেগ নিয়ে হতে চাই ততটাই আমার ভাব থাকবে, আর যতটা আমার ভাব ততটাই আমি এগিয়ে যাব। আর এর অভাব যখন আসবে, এই আবেগ যখন কমে যাবে, জাস্ট ইগনোরেন্স, এই ইগনোরেন্স থেকে আমি যা যা অ্যাচিভ করবো, যা যা আমি পাবো, তখনই আমার ওকে অতিক্রম করবার জন্য আবার অভাব জেগে উঠবে। ওই ভদ্রলোক আমাকে তো ওই কথাগুলো বলে দিলেন, চলে এসছে। আমি ঠিক, আমার গুরুদেব তো এই বলেছেন, আপনি একদম যথার্থ ঠিক কথা বলেছেন, প্রয়োজন না থাকলে খুঁজবেন কেন? একদম ঠিক। আবার দীর্ঘদিন বাদে আমি এই ব্রাহ্মণবাড়িয়াতে কাল ভৈরব
মন্দির দর্শন করতে গিয়েছিলাম। ওখানে ডক্টর মহানব্রত ব্রহ্মচারী মহারাজজি এবং আমি একবার এসেছিলাম অনেক আগে। আমার সেই স্মৃতি আমাকে টেনে নিয়ে গেলে, এত বছর বাদে আসলাম। প্রধান পুরোহিত এবং যারা ছিলেন তাদেরকে প্রণাম করলাম, ওদের সাথে স্মৃতি আদান প্রদান করলাম, ফিরে আসলাম। রিনোভেশন হচ্ছে সে বিগ্রহের, ফিরে আসলাম। ঠিক এইরকমই অনেক বছর বাদে আবার সেই জায়গাতে আমি গেছি। সেই একই মাঠে সম্মেলন হয়েছে, একই বাড়িতে আমার থাকার ব্যবস্থা হয়েছে। আমি যখন সেই লাউঞ্জ ক্রস করছি, দোলনা নেই, ভদ্রলোক নেই। আমি বললাম, ভদ্রলোক কোথায় গেলেন? বলে, খুব অসুস্থ, ঘরে শুয়ে আছে। আমি চলুন দেখা করে আসি। দেখি একটা খাটের ওপরে শুয়ে আছেন, সাউথ ইন্ডিয়ান স্টাইলের খাট, উঁচু না, একদম মাটির সাথে মেশানো খাট, গদির ওপরে শুয়ে আছেন। আল্লাহ, নমস্কার। আগের যে গলার স্বর ছিল, এই এত বছরের গলার স্বর অনেকটা খাদে নেমে গেছে। আমাকে বলছে, ও আইসেন? আমি যাকে, হ্যাঁ, আপনার বাড়িতে আজকে রাত্রি বাস করবো। খুব ভালো, আর কইয়েন না, ডাক্তারে কিছু খাইতে দেয় না। আমার শালির পোলা, শালার পোলা রসগোল্লা মুখের কাছে ঘুরে কয় কি, আমরা খাই, শালা আমারই খায়, খায়। আমি যখন চাই বলে, তোমার কোটা পূর্ণ হয়ে গেছে, তোমার এখানে শুয়ে যায়। ফ্যালট, একটা ফ্যালট আলাদা করে দিছে, তাতে অসুবিধা কি? আপনার তো প্রচুর টাকা, আর একটা ছেলে তৈরি করে নিন, আর একটা বউ আবার 5 লক্ষ থেকে বেছে নিন। আর কইেন না, এখন চাইতে পারলে বাঁচি। জীবন ফুস বলে তৈরি করলো, বেশি দিন চলেনি, ওটা ফেল করে গেল। যা ইচ্ছে তাই করলে পরে চলবে না। একটা বিধি আছে, একটা বিজ্ঞান আছে। সূর্য পশ্চিম দিকে উঠবে না, সূর্য দক্ষিণ দিকে উঠবে না, এর একটা বিজ্ঞান এবং বিধি আছে। সুতরাং আজকে এই বিধি এবং বিজ্ঞানকে ঠিক ঠিক প্রপারলি ইমপ্লিমেন্ট, এক্সিকিউট করার নামই হচ্ছে ধর্ম পরিপালন করা। একইভাবে যিনি আমাকে এই বিজ্ঞানের পদ্ধতি, ব্যাকরণ দেখিয়ে দেন, তাকে গুরু বলে আমরা স্বীকার করে নিই। আমাদের স্বাধীনতা সংগ্রামের, ব্রিটিশ পিরিয়ডের অখণ্ড দেশে স্বাধীনতা সংগ্রামের অন্যতম বরিষ্ঠ একজন ব্যক্তি ছিলেন। পরে তিনি সন্ন্যাস জীবন যাপন করেন। তার নাম হচ্ছে স্বামী প্রত্যগতানন্দ সরস্বতী মহারাজ। তার একটি বই আছে, বইটির নাম হচ্ছে জপসূত্রম। এই জপসূত্রম বইয়ের মধ্যে 6টি খণ্ড, তার মধ্যে একটি খণ্ডে তিনি বলছেন, গুরু বললে হয় না, কথাটা ভুল। আমরা যখন হাতে করে দিই আমাদের ছেলেদের, বলি মাত্রা দাও, মাত্রা দাও, মাত্রা দিয়ে লেখো। অর্থাৎ ছোট্টবেলা থেকে আমাদের শিক্ষা হচ্ছে মাত্রা জ্ঞান ইনহেরিট করানো। কথায় মাত্রা, ব্যবহারে মাত্রা, ভাষায় মাত্রা, চরিত্রে মাত্রা, জীবনযাপনে মাত্রা, মাত্রা দিয়ে লিখতে হয়। প্রথম লেখাটা হচ্ছে শ্রী, শুধু গুরু না, শ্রী গুরু। প্রথমে লিখতে হয় শ্রী। কেন? আমার জীবন শ্রীহীন, শ্রীযুক্ত আমার জীবন নয়। আর এই শ্রী যাতে আমার জীবনে ইনভাইট করতে পারি, ওই জন্য আগে লিখতে হয় শ্রী। তারপরের শব্দটা হচ্ছে গ। উনি বলছেন গ মানে সা গামায়তি, যিনি আমাদের গমন করতে শেখান, কিভাবে যেতে হবে, কেমন করে যেতে হবে, কিভাবে যেতে হবে, কোথায় যেতে হবে, এই মার্গকে উন্মোচন করেন, সা গামায়তি। ওই জন্য গ। গয়ের নিচে একটা হস্যকার দিতে হয়। অর্থাৎ এই গমন করতে গেলে আমার যে অভ্যস্ত সংস্কার, আমার যে অজ্ঞতা, ইগনোরেন্স, এগুলো হার্ডেল সৃষ্টি করবে, অবস্ট্রাকশন সৃষ্টি করবে। একে উচ্ছেদ করতে হবে, একে অপসারণ করতে হবে, প্রতিকূলতাকে অবসান করে আমাকে অগ্রগমন করতে হবে। ওই জন্য হর্ষ দিয়ে উচ্ছেদ করতে হয়। তারপরে হচ্ছে র, অর্থাৎ যখন আমি উচ্ছেদ করতে পারবো, তখন ব্রহ্মানুভূতি, তখন তর্ক বিতর্ক, শাস্ত্র অশাস্ত্র, বিতর্ক বিবাদ আমার কাছে অপসারিত হয়ে গিয়ে আনন্দ, আনন্দ থেকে আমার জন্ম, আনন্দে আমার বিহার, আনন্দে আমার লয়। এই মার্গের দিকে আমি আনন্দ অনুভব করতে করতে, সমন্বয় করতে করতে, হারমোনি করতে করতে আমি তখন গন্তব্যের দিকে এগোচ্ছি। সা রসায়তি, রস বৈশা, উপনিষদ বলেছে রস বৈশা। অর্থাৎ রস মানে হচ্ছে শব্দ। এই শব্দ থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে, এই শব্দ থেকে প্রাণের সৃষ্টি হয়েছে, এই শব্দ থেকে যাবতীয় যা কিছু উত্থান হয়েছে। এখন আমরা একে ট্রাস্ট করি, বিজ্ঞান একে ডিসকার্ড বা ডিফাই করে না, আমরা একে বিশ্বাস করি শব্দ থেকে সৃষ্টি হয়েছে বলে। সারণে এখন সে প্রোটনকে ভেঙে
প্রথম শব্দ কি ছিল তাকে অনুসন্ধান করবার জন্য বিজ্ঞানীরা গবেষণা করছেন। সুতরাং রসায়তী, আমি তাকে অনুভব করবার পথে এগোচ্ছি। তার নিচে একটা হস্যকার উদিত হচ্ছে কি? অঙ্গিতঞ্চা সত্যঞ্চা বাক্চা মনশ্চা আত্মা চা ব্রহ্ম চৌতানি মাম বস্তু। ব্রহ্ম comes from ব্রহ্মা, expansion, বিস্তৃতি। যত আমি এগোচ্ছি তত আমার কাছে ওয়ান আফটার অ্যানাদার আনফোল্ড হচ্ছে দরজা, জগৎ ভুবন বিশ্ব আনফোল্ড হচ্ছে, আমি একটু একটু করে দেখতে পাচ্ছি। এই দেখাই আমাদেরকে অনন্ত গন্তব্যের দিকে চলিষ্ঠ করে রাখে। এই হচ্ছে গুরু মাহাত্ম্য। আমাদের এটার কোনো প্রয়োজন নেই। আমি মানুষ হয়েছি আমার জানা নেই। ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিকতা, ঠাকুর অনুকূল চন্দ্র গুরুগিরির ব্যবসা করতে আসেননি। আমার সামনে একজন বলেছিলেন, আপনাকে সবাই গুরু বলে, আপনি কি গুরু? ঠাকুর বলেছিলেন, গুরু আর গরুর মধ্যে তফাৎ কি একটা হস্যকারের? সবাই আমাকে ঠাকুর বলছে। আপনি যদি এইখানে দাঁড়িয়ে আমাকে বলেন এই কুকুর, আমি আপনাকে কি করতে পারি? আপনি যদি, ওরা ঠাকুর বলছে, আপনি যদি বলেন এই কুকুর, আমি আপনাকে কি করতে পারি? কিছু করতে পারি? কিচ্ছু করতে পারি না। সুতরাং কি বলবো না, কিছু মানুষ একটা ইট কাঠ পাথর মাটি দিয়ে প্রতিমা মূর্তি তৈরি করে পুজো করে, অনুসরণ করে, অনুশাসন করে। এই কয়েকটা মানুষ যদি আমাকে বিশ্বাস করে, আমার কথা শুনে যদি তারা জীবনে প্রবর্তন করে কিছু অনুভব করে থাকে, আমি কি বারণ করতে পারি? দিস ইজ কল্ড শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি কখনো কোনো সুপারস্টিশনকে সাপোর্ট করেননি, কোনো কুসংস্কারকে সাপোর্ট করেননি। তিনি অলওয়েজ, যা এখনকার আধুনিক বিজ্ঞান আনফোল্ড করছে, আমার তার শ্রীমুখে শোনা। আমি সেদিনকে জার্নালে দেখলাম বৃহস্পতিতে লাভা স্রোত পাওয়া গেছে। সেদিনকে দেখলাম মঙ্গল গ্রহে প্রাণের সঞ্চার, আমেরিকার কিউরিওসিটি গেছে, ওখানে আমাদের ইন্ডিয়ান সেই রকেট ফেল করেছে, ইসরো ফেল করেছে, কিন্তু আমেরিকার ওখান থেকে কিছু ছবি পাঠিয়েছে। চাঁদে আমাদের ইন্ডিয়ান ইসরো গেছে, ওখানে চাঁদ থেকে বিভিন্ন তথ্য ইসরো সরবরাহ করছে। ঠাকুর এই হিমায়তপুরের মাটিতে, সেদিন ঢাকায় বলছিলাম, হিমায়তপুরের মাটিতে ঠাকুর চাঁদের দিকে তাকিয়ে আছেন। তাকে জিজ্ঞাসা করছে, চাঁদে আপনি গেছেন? বলতে হ্যাঁ। কি দেখলেন? বর্ণনা করলেন। বহু বছর বাদে, এই মাত্র কয়েক বছর আগে আমি জামশেদপুর গিয়েছিলাম। জামশেদপুর টাটানগরে, ওটা শিল্পনগর, টাটা কোম্পানির বিরাট ফ্যাক্টরি সেখানে। সেই শিল্পনগরে একটি সেমিনারে একটা বিখ্যাত কাগজ, প্রভাত খবর, তার যে একজন কলমচি লেখেন ডক্টর অমিতাভ পান্ডে, একজন বিখ্যাত নামকরা জ্যোতির্বিজ্ঞানী, উনি চাঁদের বর্ণনা করছেন। আমি হাঁ করে শুনছি। কবে হিমায়তপুরের ওই প্রত্যন্ত পটভূমিতে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চাঁদের ভেতরের বর্ণনা করছেন। কি করে বলতে পারে? কেমন করে বলতে পারে? এই ভেতরের মস্তিষ্কের মধ্যে যে সুপার কম্পিউটার সব ভরা আছে, সব ভরা আছে। আর একে যত আমরা কালটিভেট করব, চর্চা করব, ইলাস্ট্রেট করব, তত একটা মানুষের মধ্যে ক্ষমতা আছে। আমার কথার শেষ পর্বে যারা এতক্ষণ আমার কথা শুনছেন, আমাকে জিজ্ঞেস করতে পারেন, এই যে আপনি এত ক্ষমতার কথা বললেন, এটা কি আমার দ্বারা সম্ভব? আমি তো সামান্য মানুষ, আমি তো ছোট্ট মানুষ। আমার মধ্যে এই ক্ষমতা আছে? আমি শুধু এই কথার প্রত্যুত্তরে বলি, ধরুন আমি বাসে বা ট্রেনে যাচ্ছি, আমার সাথে আপনি আমার উল্টো দিকে সিটে বসে আছেন, কোনো কথা বলছেন না, খালি আমার দিকে এক দৃষ্টিতে চোখে তাকিয়ে আছে। সে ছেলেই হোক বা মেয়ে হোক, এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছেন না। আমি প্রথম আপনার ওই দৃষ্টিটা ফলো করার পর আমি আমার পোশাক আশাক ঠিক করবো, দেখবো ঠিক আছে কিনা। তারপরে যখন দেখবো একভাবে তাকিয়ে আছেন, তখন আমি আপনাকে অটোমেটিক্যালি জিজ্ঞাসা করবো, কিছু বলবেন? এটা আমরা করি সাধারণত, কিছু বলবেন? কই, আপনি তো আমাকে কোনো কথা বলেননি, আমাকে আপনি টাচ করেননি, আমার কাছে আসেননি, দূর থেকে গেলে তাকিয়ে আসেন। তাহলে বুঝতে কোনো অসুবিধা হয় না যে আমাদের প্রত্যেকটি মানুষের চোখের মধ্যে একটা শক্তি নিহিত হয়ে আছে। আমাদের প্রত্যেকটি মানুষের চোখের ভেতরে একটা শক্তি নিহিত হয়ে আছে। আমি এখান থেকে কাউকে হাত বাড়িয়ে ছুঁতে পারবো না, আপনারাও ওখান থেকে হাত বাড়িয়ে আমাকে টাচ করতে পারবেন না। কিন্তু যারা মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলে রেকর্ড করছেন,
দূর থেকে যদি আমাকে কেউ একটা অশ্লীল অশ্রাব্য গালিগালাজ করেন, আমি যেভাবে কথা বলছি, যেভাবে দাঁড়িয়ে আছি, মোবাইলে রেকর্ডে আপনারা ভিডিও ক্লিপিংসে দেখতে পাবেন, এক মুহূর্তে আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার ফেসিয়াল এক্সপ্রেশন পাল্টে যাবে। ভুল বলছি না তো? যদি কেউ গালাগাল করে আমাকে, আমার এই চেহারা পাল্টে যাবে তো? কেন পাল্টে যাবে? সে তো আমাকে টাচ করেনি, খালি গালাগালটা ছুঁড়ে দিয়েছে, পাল্টে যাবে কেন? কি জন্য পাল্টে যাবে? ওই শব্দটা, গালাগাল একটা শব্দ, আমার আর তার মাঝখানে শূন্য, ফাঁকা, ওই শূন্যের মধ্য দিয়ে ওই শব্দটা আমার কানের মেমব্রেনের মধ্যে ঢুকে আমার মস্তিষ্কের হায়ার অ্যানালিটিক সেন্টারে গিয়ে ইন্টারপ্রিট করবে ওই লোকটি তোমাকে গালাগাল করেছে। আমি যখন এটা বুঝতে পারবো তখন আমার রিয়াকশন হবে, আমি তখন বলবো কি বললেন, আমার চেহারা পাল্টে যাবে। তাহলে একটা নিকৃষ্ট ইতর শব্দ যদি আমার এতখানি পরিবর্তন করতে পারে, আর একটি উৎকৃষ্ট উঁচু মার্গের শব্দ, তাকে আমি যে কোনো ভাষায় চিহ্নিত করি না কেন, সেই শব্দ আমার কোনো পরিবর্তন করতে পারবে না। একটা অসুখে ওষুধ খাচ্ছি, ওষুধ আমার রোগ সারাতে পারছে না, এটা কখনো হয়? আমাকে তো জ্বর অ্যারেস্ট করাবে, ন্যাপা খেলে জ্বর অ্যারেস্ট হয়ে যাবে, প্যারাসিটামল খেলে জ্বর কমে যাবে ঘাম দিয়ে, কিছু হচ্ছে না, জ্বর বেড়েই যাচ্ছে, তাহলে ওষুধ ভুল, নাহলে আমি খাইনি, একটা তো হবে। সুতরাং একটা শব্দ দিয়ে আমার পরিবর্তন করছে গালাগাল দিয়ে, আর একটা উচ্চতর শব্দ জপ করছে, আমার পরিবর্তন হচ্ছে না, এটি কি কখনো হয়? সম্মেলন মানে এর সমন্বয় করা। এই সমন্বয় যেদিন আমরা করতে পারবো, সেদিন আমার ভেতরেই সমস্ত বিশ্ব, সমস্ত ব্রহ্মাণ্ড, সমস্ত প্রেম আমার মধ্যে রয়েছে। ভালোবাসা নেই এমন কোনো মানুষ নেই, ভালোবাসা নেই এমন কোনো মানুষ নেই। আমি ওড়িশার ঢেঙ্কানাল জঙ্গলে গিয়েছিলাম, তখন ভারতবর্ষের দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তার নাম ছিল মিস্টার KP সিংদেও। ওর আমন্ত্রণে দিল্লি থেকে আমন্ত্রণ করেছিলেন, ওর আমন্ত্রণে ওর রাজ্য ওড়িশার ঢেঙ্কানাল জঙ্গলে গিয়েছিলেন। জঙ্গলে যিনি রেঞ্জার ছিলেন, আমাদের জঙ্গল ঘোরাতে 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 একটা সুন্দর ঝর্ণার মতো নদী, উনি বললেন যে এই নদীটা একটাই মাত্র নদী আছে, এখানে বাঘ আছে, হরিণ আছে, সিংহ আছে, নানান রকমের প্রাণীরা সব আছে, সব খাদ্য সম্পর্ক, বুঝলেন, কিন্তু সবাই সবার সময় মতো এই একই নদীর থেকে জল খায়। এই বলে উনি বললেন জঙ্গলে সহাবস্থান আছে। আমি ভাবলাম আমার এই শরীরের মধ্যে, কালকে তাপসকে লিটনকে বলছিলাম, আমার এই শরীরের মধ্যে হার্ট আছে, লাং আছে, স্টমাক আছে, কিডনি আছে, প্যানক্রিয়াস আছে। কারোর মতো কেউ দেখতে নয়, সব আলাদা আলাদা দেখতে, কারো একই রকম কাজ নয়, প্রত্যেকের আলাদা আলাদা কাজ, কিন্তু দেখুন প্রত্যেকে সমন্বয় করছে। হার্ট, লাং, কিডনি, স্টমাক, প্যানক্রিয়াস, লিভার, প্রত্যেকে আলাদা দেখতে, কিন্তু প্রত্যেকে একসঙ্গে সমন্বয় করছে বলে আমিও দাঁড়িয়ে আছি, আপনারাও বসে আছেন, সম্মেলন এবং সমন্বয় হচ্ছে, এখানে সমন্বয় আছে। এই আমি চাই, আপনাকে হিংসা করছি, ঈর্ষা করছি, নিন্দা করছি, কুৎসা করছি, সহ্য করতে পারছি না, তাহলে আমার ভেতরে ডুয়েল পার্সোনালিটি, একটা ভেতরে আর একটা বাইরে। আপনার উন্নতিতে আমি আনন্দ অনুভব করছি না, আপনার খ্যাতি, যশ, প্রতিষ্ঠায় আমি তৃপ্তি অনুভব করছি না, আমার মধ্যে ডুয়েল পার্সোনালিটি। এই আমি যখন বাবা হব, আমার সন্তান কি হারমোনি করে সমন্বিত অস্তিত্ব হতে পারবে? এই জিজ্ঞাসা তো আমাদের জাগা উচিত। তাই আমি যেমন থাকবো, আমার সন্তানও তেমন থাকবে। এই করতে করতে একটা প্রজাতি তৈরি হবে। আমি ফার্মলি বিশ্বাস করি, রাত্রি পৃথিবীর শেষ কথা নয়, অন্ধকার আমাদের জীবনের শেষ গন্তব্য নয়। রাত্রির শেষে যেমন সূর্যোদয় হয়, সকাল আসে, এই ক্রান্তিকাল থেকে আমরা প্রত্যেকেই, যতগুলো মানুষ আমরা সমন্বিত হব, একটা ছোট্ট করোনা বীজাণু যদি গোটা বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে, আমি ফার্মলি কনভিক্টলি বিশ্বাস করি, সামান্য কিছু মানুষ লালপুরের মাটিতে দাঁড়িয়ে থেকে আমরা যদি সংকল্প করি আগামী দিন থেকে এর পরিবর্তন করব, একদিন লালপুর গোটা বিশ্বকে, করোনা যেমন অন্ধকার নিয়ে এসেছিল, লালপুর হয়তো একদিন সূর্যোদয় সৃষ্টি করতে পারে, আলোকিত করে ফেলতে পারে। এই প্রত্যাশা, এই বিশ্বাস
এই ভরসা নিয়ে আমার যৌথ পরিবার পরমাত্মীয় বৃন্দের সম্মেলনে একত্রিত সম্মিলিত হয়ে আমি আবার আপনাদের প্রত্যেক অস্তিত্বের সামগ্রিক মঙ্গলময় কল্যাণময় ইষ্টময় জীবনের প্রার্থনা নিবেদনের চেষ্টা করে আমি উচ্চারণ করি সেই শান্তি মন্ত্র। অশান্ত পরিবেশে সেই শান্তি বৃষ্টির মতন বর্ষিত হোক। ওম কস্ত্যা সত্তা মদানং মংহিষ্টা মৎসন্ধস্য দৃঢ়াচিররুজে বসু। ওম অভিশোনাশকে নামবৃতা জরিত্রিণম শতং ভবাশ্রুতিভিঃ। ওম দ্যৌ শান্তিঃ অন্তরিক্ষং শান্তিঃ আপায়ঃ শান্তিঃ ঔষধয়ঃ শান্তিঃ वनस्पतयः शान्तिः ब्रह्म शान्तिः सर्वरोगाय शान्तिः सर्वगृहाय शान्तिः क्षमा शान्तिरेधि। ॐ मधुवातारितायते मदुष्करन्ति सिन्धवा मध्येर्न शान्तशोधि मधुनक्ता मतोषस। ॐ मधुमत् पार्थिवङ्गजः मधुदौरस्तु न पीतो मधुमन्नो वनस्पतिर्मधुमाङ्गस्तु सूर्यः मधिर्गावो भवन्तु न। ॐ मधु ॐ मधु ॐ मधु गतिर्भर्ता प्रभु प्रेष्ठा ईश्वर पुरुषोत्तमः आब्रह्म स्तंभ वृद्धाता सद्गुरु स्वांग नमः स्तुते।